নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজকের মার্কেট শুরুর দিকে একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখালেও মোটামুটি সেকেন্ড হাফে একটা ভালো র্যালি এই মার্কেট দেখিয়েছে। আর গতকাল এরকম সংকেত আসছিল যে আজকে মার্কেট ভালো পারফর্ম করতে পারে, কারণ আমেরিকান মার্কেট থেকেও এই সংকেতটা ভালো আসছিল। তার সঙ্গে সঙ্গে এই যে গিফট নিফটি, সেটা প্রায় 23,500-র কাছাকাছি ট্রেড করছিল, যেটার আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে অনেকটাই উপরে। এবং সেরকমই পারফরমেন্স মূলত এই নিফটি ফিফটি এইখানে দেখা গেছে এই 172 পয়েন্টের কাছাকাছি বেড়েছে। এইখানে দাঁড়িয়ে যদি সাপোর্টের কথা বলি, ওপরের দিকে 23,750 এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং নিচের দিকে 23,350 এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এবং ধরুন মার্কেটে এই যে যুদ্ধ রিলেটেড সিচুয়েশন সেটা খুব বেশি গম্ভীর হয়ে গেল, তাহলেও কিন্তু এই যে নিফটি ফিফটি সেটা 22,500-র নিচে নামার চান্স খুব কম। মানে এইখান থেকে সর্বোচ্চ যদি নিচের দিকে পড়ে তাহলে আর 1000 পয়েন্ট পড়তে পারে, কিন্তু তার বেশি পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটাও 0.1% বেড়ে বন্ধ হয়েছে। পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 567 পয়েন্ট বেড়েছে। আর এর সঙ্গে সঙ্গে আজকে যে আমেরিকান মার্কেট ওপেন হবে সেখানে একটা নিউট্রাল পারফরমেন্স দেখতে পেতে পারেন। খুব বড় তেজি আসার সম্ভাবনা কিন্তু নেই। কি কারণে বলছি? কারণ আজকের দিনে মানে 17 তারিখেই এফওএমসির যে মিটিং সেটা শুরু হয়ে গেছে, এবং আগামীকাল এর যে আউটকাম সেটা সামনে আসবে। আর তার আগেই মার্কেটে সেরকম বড় মুভমেন্ট কিন্তু দেখা যাবে না। এছাড়াই যুদ্ধ রিলেটেড কিছু পজিটিভ খবর আসছে, আবার কিছু নেগেটিভ খবর আসছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ট্রাম্প তারা যে বিভিন্ন দেশকে বলেছিল যাতে তারা তাদের দেশের যে নেভি রয়েছে সেগুলোকে স্টেট অফ হরমুজে পাঠায় এটাকে খালি করার জন্য। দেখতে পাচ্ছেন বিভিন্ন যে দেশগুলো রয়েছে তারা এই ট্রাম্পের যে কল সেটাকে রিজেক্ট করে দিয়েছে। মানে এই ন্যাটোর কোনো দেশ এই আমেরিকার পক্ষে কিন্তু নেই। এই আমেরিকার বিভিন্ন এলাইগুলো কি বলছে, তারা এটাই বলছে এই যে যুদ্ধ সেটা কোনো রকম কনসালটেশন ছাড়াই শুরু হয়েছিল, এবং এই আমেরিকার এলাইগুলো যে এটাকে রিফিউজ করেছে সেটার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তিনি কিছুটা অখুশি হয়েছেন। মানে এর পরবর্তী যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সবই বলতে পারেন প্রায় ইরানের ওপরেই নির্ভর করছে। এই ইরানও বিভিন্ন যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সেখানে অ্যাটাক করছে। দেখতে পাচ্ছেন এই ইউএই যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সেখানে ইরান অ্যাটাক করেছে, এবং বহু ট্যাঙ্কার এই যে স্টেট অফ হরমুজ সেখানে কিন্তু আটকা পড়ে রয়েছে। আর এই ইসরায়েল এরাও অ্যাটাক করছে। এই ইসরায়েল আজকের দিনে দেখতে পাচ্ছেন ক্লেম করেছে কিসের ব্যাপারে, যে ইরানের সিকিউরিটি চিফ এই আলী লারিজানি তার মৃত্যু হয়েছে। এবং এই লারিজানি দেখতে পাচ্ছেন সুপ্রিম লিডার আল খামেনির মারা যাওয়ার পরে মোস্ট সিনিয়র ইরানিয়ান অফিসিয়াল ছিলেন। যদি এনার মৃত্যু হয় তাহলে কিন্তু সেটা এই যে যুদ্ধ সেটাকে আরো বেশি বাড়াতে পারে। আর এই ব্যাপারে ইরান কি বলছে, ইরান দেখতে পাচ্ছেন তাদের দিক থেকে এই যে ব্যাপারটা সেটাকে ডেনাই করেছে। তবে এই খবরটা যদি সত্যি হয়, মানে এই লারিজানি তিনি যদি মারা যান, এই যে যুদ্ধ সেটা কিন্তু আরো বেশি বেড়ে যেতে পারে। আর এই ক্রুড অয়েল এখানকার সিচুয়েশন কেমন রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিছুটা বাড়া। এই ডব্লিউটিআই ক্রুড এটাই 2%-এর কাছাকাছি বাড়া, এবং এই ব্রেন্ট ক্রুড এটাও 2%-এর কাছাকাছি বাড়া। আর দেখুন এই যে ক্রুড অয়েল সেটা কিন্তু এক ঝটকায় যে শান্ত হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। এমনিতে তো জিওপলিটিক্যাল যে টেনশন সেটা বাড়া রয়েছে, তা সত্ত্বেও এই যে ক্রুড অয়েল সেটা কিন্তু সেভাবে বাড়েনি, মানে একটা নির্দিষ্ট জায়গাতেই রয়েছে। কিন্তু বিভিন্ন যে প্ল্যান্ট যারা এই ক্রুড অয়েল উৎপাদন করা বন্ধ করে দিয়েছে, এই ক্রুড অয়েল এটা এমন একটা জিনিস যেটা একবার উৎপাদন করা বন্ধ করে দিলে প্রায় সপ্তাহখানেকের বেশি সময় লাগে আবার নতুন করে উত্তোলন করার জন্য। এবং যেহেতু বহু প্ল্যান্টে এই ক্রুড অয়েলের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু এখনো রিজিউম করা যায়নি। অর্থাৎ আরো কিছুদিন সময় লাগবে এই ক্রুড অয়েলের প্ল্যান্টগুলোকে আবার চালু করতে। যদি তখন চালু হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তখন এই ক্রুড অয়েলের প্রাইসে একটা ভালো কারেকশন আমরা দেখতে পেতে পারি। বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই পজিটিভে ট্রেড করেছেন। এই নিফটি ফিফটি 0.74% বেড়েছে, নেক্সট ফিফটি 0.87%, ব্যাংক 0.85%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.82% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। নিফটি 100, 200, 500 0.76 থেকে 0.81%-এর কাছাকাছি বাড়া রয়েছে। মিড ক্যাপেও তেজি ভালো এসেছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 1%-এর উপরে বাড়া। এবং এই স্মল ক্যাপ 50 বেড়েছে 0.67%, এবং এই স্মল ক্যাপ 100 এটা 0.65% বেড়েছে। মোটামুটি বেশিরভাগ ইন্ডেক্সে আজকে তেজি এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার এই যে ভলিটিলিটি ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছেন 8.39% পড়ে গেছে, মানে বাজার কিছুটা স্টেবল হয়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথও আজকের দিনে ভালো ছিল, যেখানে এনএসি তে 3,324 খানা স্টক ট্রেড হয়েছে, সেখানে পড়া শেয়ারের সংখ্যা 1296 খানা রয়েছে, এবং বেড়েছে কতগুলো 1933 খানা শেয়ার। এখানেও সংখ্যাটা অনেকটাই বেশি। আর বিভিন্ন সেক্টর কেমন পারফর্ম করলো, অটো সেক্টরে আজকে ভালো তেজি এসে গেছে, 2%-এর উপরে বাড়া। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.9% বেড়েছে। এফএমসিজি আইটি এগুলো পড়া। এফএমসিজি 0.1% ডাউন, এবং এই আইটি এটা 1%-এর কাছাকাছি ডাউন। যদি আইটি সেক্টর আজকে ভালো পারফর্ম করতো তাহলে এই নিফটি ফিফটিতে আরো বড় তেজি দেখা যেত, কিন্তু সেরকমটা আজকে হয়নি। মিডিয়া 1%-এর উপরে বেড়েছে। মেটাল প্রায় 0.3%
পার্সেন্ট বাড়া, ফার্মা 0.22% বেড়েছে, পিএসইউ ব্যাংক 0.33%, তারপরে প্রাইভেট ব্যাংক এটা 0.93% বাড়া রয়েছে, নিফটি রিয়েলটি এটা 1.80% বাড়া, এবং এই হেলথ কেয়ার ইন্ডেক্স এখানেও কিছুটা পজিটিভিটি দেখা গেছে। আর আজকে গ্লোবাল মার্কেটও ভালো পারফর্ম করেছে, যেমনটা দেখতে পাচ্ছেন ড্যাক্স 0.66% বেড়ে ট্রেড করছে, ফুটসি এটাও প্রায় 0.1% বাড়া, ক্যাপ 40 প্রায় 1%-এর কাছাকাছি বাড়া, এই ইউরো স্টক্স এটা 0.87% বাড়া। আর এই এশিয়ান মার্কেটগুলো কেমন পারফর্ম করেছে, এই নিক্কেই একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে বলতে পারেন, শুধুমাত্র কিছুটা লাল নিশান দেখা যাচ্ছে। এই চীনের মার্কেট সাংহাই এটা কিন্তু 1%-এর কাছাকাছি পড়েছে, তারপরে হ্যাংস্যাং এটা 0.13% বাড়া, এবং এই সাউথ কোরিয়ার মার্কেট যে কোসপি রয়েছে এটা 1.63% বেড়েছে। এরপরে টপ গেনার গুলো এললয়েড মেটালস অ্যান্ড এনার্জি লিমিটেড প্রায় 7.5%-এর উপরে বাড়া, চেন্নাই পেট্রো এটা 6%-এর উপরে বেড়েছে, ট্রান্সফরমার অ্যান্ড রেক্টিফায়ার্স প্রায় 6.25%, তারপরে ডাটা প্যাটার্ন 6.27% আপ, তারপরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কো লিমিটেড 6.41% বাড়া রয়েছে, জ্যোতি সিএনসি 5.5%-এর উপরে বেড়েছে, প্রাজ ইন্ডাস্ট্রি 2.86%, তারপরে এই দুটো কোম্পানি সাগর সিমেন্টস এবং তার সঙ্গে সঙ্গে এই অন্ধ্র সিমেন্ট, এই যে সাগর সিমেন্টস এই কোম্পানিটা হচ্ছে অন্ধ্র সিমেন্টস এই কোম্পানির প্রমোটার। আর আজকের দিনে সাগর সিমেন্টস এরা কি করেছে, এই অন্ধ্র সিমেন্টস এই কোম্পানির প্রায় 60%-এর উপরে স্টেক বিক্রি করেছে। কত দামে বিক্রি করেছে, এই 52 টাকা পার পিসে বিক্রি করেছে, এবং স্টকটা এর আগের দিনে প্রায় 51 টাকার কাছাকাছি বন্ধ হয়েছিল। মানে এই যে ব্লক ডিল হয়েছে সেটা কিন্তু আগের দিনে যে ক্লোজিং প্রাইস তার উপরে হয়েছে, এবং সেই কারণে দেখতে পাচ্ছেন ভালো তেজি একটা চলে এসেছে। কারণ কি, যে ইনভেস্টররা কিনছে এই স্টকটাকে তারা কিন্তু এই যে 52 টাকা রয়েছে এটাকেই কোম্পানির ফেয়ার ভ্যালু হিসেবে ধরছে, এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটও এটাকে বর্তমানে ফেয়ার ভ্যালু হিসেবে ধরে নিচ্ছে। আর অনেক যে পাবলিক রয়েছে তারা তো স্টকের এই যে ফেয়ার ভ্যালু সেটা বুঝতে পারে না অনেক সময়, তো সেই কারণেই যখন বড় বড় ইনভেস্টর কেনা বেচা করেন তখন কিন্তু সেই যে প্রাইসটা সেটাকেই মার্কেট ফেয়ার ভ্যালু হিসেবে ধরে নেয়। তারপরে বর্ধমান টেক্সটাইল 3.52% বেড়েছে। এরপর একটি কোম্পানি ইটারনাল লিমিটেড টপ থেকে অনেকটাই পড়ে গিয়েছিল, যদি দেখেন মোটামুটি প্রায় 40%-এর কাছাকাছি ক্র্যাশ করেছিল, এবং তারপরে আজকের দিনে একটা ভালো রিকভারি এসেছে, প্রায় 5.5%-এর উপরে বেড়েছে। একটা রিপোর্টের কারণে স্টকটা বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন একটা ব্রোকার এই ইটারনাল কোম্পানিটাকে অ্যাগ্রেসিভলি বায়ার রেটিং দিয়েছে। এই জেএম ফাইন্যান্সিয়াল এরা কি বলছে, এই গ্যাসের ক্রাইসিসের জন্য এই জোম্যাটো স্টকের ওপর যেভাবে প্রেসার তৈরি হয়েছে সেটা অতিরঞ্জিত, মানে এত বড় প্রেসার তৈরি হওয়ার কথা এই জোম্যাটোর উপরে নয়। এই জেএম ফাইন্যান্সিয়াল এরা এখনো এই কোম্পানির প্রতি বুলিশ রয়েছে। যদি আপনি এই 12 থেকে 18 মাস সময় দিতে পারেন তাহলে এই ইটারনাল এই কোম্পানিটাকে অ্যাগ্রেসিভলি অ্যাকিউমুলেট করতে পারেন। এই জেএম ফাইন্যান্সিয়াল এরা মনে করছে এই ইটারনাল এই কোম্পানিটা যেই প্রাইসে চলে এসেছে সেটা খুবই অ্যাট্রাকটিভ একটা প্রাইসে চলে এসেছে, এবং এই ফাইন্যান্সিয়াল আর্টাসের এস্টিমেটেড আর্নিং এর প্রায় 35 গুণ ভ্যালুয়েশনে ট্রেড করছে। এরপরে কিছুদিন আগে এই যে ড্রোন সেক্টর এইটা নিয়ে আলোচনা করেছিলাম, যে সরকার বিভিন্নভাবে এই যে ড্রোন সেক্টর এটাকে সাহায্য করতে পারে, সেই ব্যাপারে কিছু ঘোষণা আজকে সামনে চলে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই মিশন ড্রোন শক্তি এটার আন্ডারে আমাদের ইন্ডিয়া কি করতে চলেছে, এই 1800 কোটি টাকা একটা স্কিমের জন্য বরাদ্দ করতে চলেছে। কিসের জন্য করছে, টু সুপারচার্জ লোকাল ম্যানুফ্যাকচারিং, মানে আমাদের যে লোকাল ম্যানুফ্যাকচারিং সেটাকে বুস্ট করার জন্য করছে। এবং এই খবরে কিছু স্টকে ভালো তেজি এসেছে। সব থেকে বেশি যেই কোম্পানিটা বেড়েছে সেটা হচ্ছে আইডিয়া পোস্ট টেকনোলজি লিমিটেড। এই খবর আসার পরেই দেখতে পাচ্ছেন শার্প র্যালি এসেছে, এইখান থেকে প্রায় 14-15% বেড়ে বন্ধ হয়েছে। আর এই কোম্পানিতে এত বড় তেজি আসার কারণ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ কত, এই 2000 কোটি রয়েছে। তো সেই 1800 কোটি থেকে এই কোম্পানি যদি 500 কোটিও ইনসেন্টিভ পায় সেটা এই কোম্পানির জন্য বড় ব্যাপার হবে। এছাড়া ড্রোন সেক্টরে আরো অনেক কোম্পানি কাজ করে, যেমন এই টাইম টেকনোপ্লাস্ট লিমিটেড রয়েছে, এর মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন 8000 কোটির ওপরে। মানে সেখানে যদি এই কোম্পানি 500 কোটি পায় সেটা এই কোম্পানির জন্য খুব একটা বড় নয়, তবুও দেখতে পাচ্ছেন তেজি এসেছে, প্রায় 2.5% বেড়েছে। তারপরে জেনটেক এটাও দেখতে পাচ্ছেন লাল নিশানে ট্রেড করছিল, এবং এই খবরের পরে পজিটিভ এসে গেছে। এই জেনেরও মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন প্রায় 13,000 কোটির কাছাকাছি, এবং এই কোম্পানিও যদি 500 কোটি পায় সেটাও এই কোম্পানির জন্য খুব বড় একটা ব্যাপার নয়, এবং সেই কারণে এই স্টকগুলোতে লিমিটেড তেজি এসেছে। আর সেখানে এই যে আইডিয়া ফোর্স এটা সাইজে ছোট কোম্পানি হওয়ার কারণে এখানে এই যে তেজি সেটা খুব ভালো এসেছে। এরপরে পড়া শেয়ার গুলো দেখে নেবো। এমআরপিএল 3.35% ডাউন হয়েছে, তারপরে আর ইনফ্রা এটাও প্রায় 4% ডাউন, তারপরে টিমকেন ইন্ডিয়া পড়েছে 3.27%, আইডিবিআই ব্যাংক গতকাল 17% পড়ে যাওয়ার পরে আজকের দিনে আবার 3.41% পড়েছে। তারপরে পুনাওয়ালা ফিনকর্প এটা পড়েছে 4%। আর এরপরে যদি একটা সেক্টর দেখি সিমেন্ট সেক্টর, এই সিমেন্ট সেক্টরে কিছু কিছু কোম্পানি দিয়ে ভালো পারফর্ম করেছে, যেমনটা দেখতে পাচ্ছেন আল্ট্রাটেক সিমেন্ট এটাও এখন খুব ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। এই বেশিরভাগ সময় লাল নিশানে ট্রেড করছিল, শেষের দিকে কিছুটা তেজি এসেছে। তারপরে এই এসিসি এটাও দেখতে পাচ্ছেন শেষের দিকেই তেজি দেখা গেছে, এবং এরই সঙ্গে সঙ্গে অম্বুজা সিমেন্টস
এখানেও দেখতে পাচ্ছেন এই শেষের দিকে বড় বাইং এসে গেছে, প্রায় 1% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। কিসের কারণে বেড়েছে? এই যে সিমেন্টস, এটা তৈরিতে কিসের ব্যবহার হয়? এই যে ক্রুড অয়েল, সেটা কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। তার সঙ্গে সঙ্গে এই যে পেটকোক, তারও ব্যবহার হয়। কিন্তু বর্তমানে এই যে জিনিসগুলো, এগুলোর দাম বাড়ছে, এবং এই যে রিসেন্টলি কিছুদিনে এইগুলোর দাম বেড়েছে, সেই কারণের জন্য গোল্ডম্যান স্যাচ এরা কি করছে, এই সিমেন্ট স্টকগুলোর যে টার্গেট, সেগুলো কাট করে দিয়েছে। তবে এই যে টার্গেট কাট করেছে, সেটা শর্ট টার্মের জন্য, মানে মিডিয়াম টার্মে যখন এই ক্রুড অয়েল তার সঙ্গে সঙ্গে কয়লা এগুলোর দাম কমে যাবে, তখন এই স্টকগুলোতে আবার রিবাউন্ড আসবে। কি কারণ দেখিয়েছে গোল্ডম্যান স্যাচ? দেখতে পাচ্ছেন, মিক্স অফ রাইজিং ইনপুট কস্ট, মানে বিভিন্ন উপায়ে এই যে ইনপুট কস্ট অর্থাৎ উৎপাদনের যে খরচ, সেটা বাড়বে। সেই কারণের জন্যই এই শর্ট টার্মের যে টার্গেট, সেগুলো কিছুটা কমিয়েছে। কি বলছে, এই যে পেটকোক, এটার দাম বেড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোল প্রাইস, এগুলোর দাম বাড়বে। কত দিনের মধ্যে বাড়তে পারে দেখতে পাচ্ছেন, পরবর্তী 60 থেকে 75 দিনের মধ্যে বাড়তে পারে। কারণ দেখুন, এই যে কোম্পানিগুলো রয়েছে, তারা এই যে কিছু মাল, মানে কাঁচামাল, পেটকোক, কোল, এগুলো তো রিজার্ভ করে রাখে, কিন্তু সেই যে রিজার্ভ, সেটা বেশি দিন থাকবে না। এই 60-75 দিনের পরে তাদের এই যে রিজার্ভ, সেটা শেষ হয়ে যাবে। তাদের সঙ্গে সঙ্গে এই যে সিমেন্ট কোম্পানিগুলো, এরা কি করে, এরা বেশি পরিমাণে সিমেন্ট উৎপাদন করে স্টোর করে রাখে, মানে যেটাকে ইনভেন্টরি বলা হয়। তো সেই যে ইনভেন্টরি, এটাও ক্লিয়ার হয়ে যাবে 60 থেকে 75 দিনে। এরপরে যে নতুন ভাবে কাঁচামাল কিনতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সিমেন্ট তৈরি করতে হবে, সেখানে এই যে কস্ট, সেটা বাড়বে। তো এই ফুয়েল কস্ট বাড়ার জন্য এই যে ইনফ্লেশন, সেটা বেড়ে যাবে। আর এই ইনফ্লেশন বেড়ে গেলে কি হবে, মানুষ এমনিতেও এই যে ঘর বাড়ি তৈরি, সেদিকে ঝুঁকবে না। তো এই দুখানা কারণে মূলত শর্ট টার্মের জন্য এই কোম্পানিগুলোর যে টার্গেট প্রাইস, সেগুলো কিছুটা কমিয়ে দিয়েছে। কোম্পানিগুলোর এই Q4, মানে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলছে, তার যে Q4 এর রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে Q1 এর যে ডিমান্ড, এইগুলোতে প্রেসার দেখা যেতে পারে, যার কারণে এই যে রেজাল্ট, সেটাও খারাপ আসতে পারে। কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়াম টার্ম, সেখানে কিন্তু ডিমান্ড দেখা যেতে পারে। ইনফ্রা পুশ টু সাপোর্ট মিডিয়াম টার্ম ডিমান্ড, মানে ইনফ্রাতে পুশ পেলে এই যে ডিমান্ড, সেটা মিডিয়াম টার্মে বেড়ে যাবে। আর কেমন কি টার্গেট প্রাইস দিয়েছে, চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন, এই যে আল্ট্রাটেক, এটাকে কিন্তু টপ পিক হিসেবে তারা রেখেছে, মানে কেনার কথা বলছে। তার তুলনায় এই যে এসিসি, এটাকে একটু কম প্রেফার করছে। এই যদি আল্ট্রাটেকের কথা বলি, আগে টার্গেট দিয়েছিল 14,690, সেখান থেকে কমিয়ে কত করেছে, 13,640। যদি 13,640 এই প্রাইসটাকেও দেখেন, এটা কিন্তু আজকের দিনে যে ক্লোজিং, এটার থেকে অনেকটাই উপরে রয়েছে। তারপরে এই এসিসি লিমিটেড, এটার জন্য সেল রেটিং দিচ্ছে, টার্গেট প্রাইস কত, এই 1640 থেকে কমিয়ে 1470 করেছে। আর এই এসিসি লিমিটেড, এটা বর্তমানে কত দামে চলছে, এই এসিসি দেখতে পাচ্ছেন 1384-তে, এই এসিসি দেখতে পাচ্ছেন বর্তমানে 1384 টাকায় চলছে। যদি 1384 টাকাও দেখেন, তাহলেও এই যে টার্গেট প্রাইস কমিয়েছে, সেল রেটিং দিচ্ছে, সেটাও কিন্তু এর থেকে ওপরে। তো মূলত এই কিছু কারণের জন্যই এই সিমেন্ট স্টকগুলোতে আজকে কিছুটা তেজি এসে গেছে। আর এরপরে নিফটি, আজকে নিফটির মধ্যে 34টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে। এই ইন্ডেক্স স্পেসিফিক তেজি ভালো পরিমাণেই দেখা যাচ্ছে। আর পড়ে গেছে 16টা কোম্পানি। মানে নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, সব থেকে ভালো পারফর্ম করেছে ইটার্নাল। এই ব্রোকারের রেটিং এর পরে 5.59% বেড়েছে। তারপরে টাটা স্টিল বেড়েছে 4.42%, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রায় 3.25%, এইচডিএফসি লাইফ 2.70%, বেল বেড়েছে 2.67%। আর পড়েছে কোনগুলো, এখানে লুজার্স এর মধ্যে দেখতে পাচ্ছেন, এই উইপ্রো আইটি সেক্টর থেকে বিলং করছে, 2%-এর উপরে পড়া। আজকে আইটি সেক্টর খুবই খারাপ পারফর্ম করেছে। তারপরে সিবলা 1.5% পড়েছে। টাটা কনজিউমার পড়ে গেছে 1.39%, ইনফোসিস 1.26% পড়েছে, এটা ওই আইটি সেক্টর থেকে বিলং করেছে, এবং এই আইটিসি এটা পড়েছে 1.23%। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।